ভিডিও শুরুটা বেশ ভালোই ছিল, কিন্তু শেষটা এতটা খারাপ হবে সত্যিই ভাবিনি। নিজের সন্তানের কিছু হলে একজন মায়ের অবস্থা যে কী হয় সেটা আজকে ভালোভাবেই বুঝতে পারলাম। এতদিন যাদেরকে অবহেলা করেছি আজকে তারাই আমার সবথেকে বেশি উপকার করলো। সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে ওই 7টা মতন বাজে, এখন থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। প্রায় অনেকগুলো মাস পর আবারও চিয়া সিড খাওয়া শুরু করেছি। একটা সময় তো এমন ছিল সকালে খালি পেটে চিয়া সিড ভেজানো জল না খেলে আমার দিনটাই শুরু হতো না। আর এখন সময়ের সাথে সাথে কত কিছুই পাল্টে গিয়েছে। আসলে মেয়েদের জীবনটাই এমন, অন্যের কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবার মতন আর সময়ই থাকে না। আগের আমি আর এখনের আমির মধ্যে প্রায় আকাশ আর পাতাল তফাৎ। স্কিন, হেয়ার এগুলো যত্ন না নেওয়ার কারণে পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। তাও বাবার বাড়িতে আছি বলে নিশ্চিন্তে একটু রাত্রে ঘুমোতে পারি, শান্তিতে একটু খেতে পারি। যখন কিছু ভালো লাগে না মায়ের কাছে বাচ্চাটাকে রেখে নির্দ্বিধায় একটু ঘুরে আসতে পারি। বেশ কিছুদিন ধরে এই খাবারটা আমার মোস্ট ফেভারিট একটা ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। দই চিড়ে। আরেকটা চিড়ে পাওয়া যায় যেটাকে কলের চিড়ে বলে, ওটা ভীষণ পরিষ্কার, কিন্তু ওটা আমার একদমই খেতে ভালো লাগে না, কারণ একবার ধোয়ার পরে কেমন যেন ঘেঁটে যায়। আর এটা দেশি চিড়ে, এটা মানে প্রচণ্ড পরিমাণে ধুলো আর ধান থাকে, তাই 7-8 বার ভালো করে ধোয়ার পর পরিষ্কার হয়ে যায়। আর এই চিড়েটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোট বাচ্চাদের জন্য কলা ভীষণই একটা পুষ্টিকর খাবার, বিশেষ করে যেসব বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের তো প্রতিদিন একটা করে কলা খাওয়া উচিত। এটা কিন্তু দেশি কাঁঠালি কলা, মায়েরই একজন পরিচিত, তার কাছ থেকে মা কিনে এনেছে বাবুর জন্য। আর মা বললো ওকে কলা খাওয়ানোর আগে হালকা একটু গ্যাসে এভাবে পুড়িয়ে নিতে, তাহলে আর গ্যাস হবে না খাওয়ার পরে। আর এই যে দেখো না, আজকেই আমি ওকে ফার্স্ট মানে মর্নিংয়ে ব্রেকফাস্ট দিচ্ছি, সলিড দিচ্ছি। না হলে আমি ওকে 2 টাইমে সলিড দিই, ওই দুপুরবেলায় আর রাত্রেবেলায়। আমি তো মানে ভীষণই ভয় লাগছে, ওকে খাওয়াতে পারি না, কারণ খাওয়া নিয়ে এত বদমাশি করে। কিন্তু কলা তো আমার সেরকম একটা সমস্যা হয়নি। দেখলেই তোমরা ভীষণ রেগে গিয়েছিল আমাদের বাড়িতে বাবুকে কলা খাওয়াতে গিয়ে, মানে কলা কাণ্ড হয়ে গিয়েছে পুরো। গোটা মুখে, চুলে, জামায় গোটায় পুরো কলা চটকে মেখে মানে একটা একাকার কাণ্ড। জানো তো, ফার্স্টে একটা কলা হালকা গ্যাসে পুড়িয়ে তারপর মিক্সচার মেশিনে যখন পেস্ট করতে দিলাম হালকা একটু জল দিয়ে, কেমন ছানার মতন হয়ে গিয়েছিল। তারপরে আবার একটা কলাকে হালকা ওইভাবে পুড়িয়ে হাতে চটকে তারপর বাবুকে খাওয়ালাম। আর পেছনে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি বাবুরই কিছু ভিডিও আর ফটোশ্যুট করার জন্যে। আর ওকে একটু এনেছে, ওর মুডটা ঠিক করছি। আসলে এত পরিমাণে রেগে গিয়েছিল, সেই জন্য ওকে একটু হাসানোর চেষ্টা করছি। ওকে কি হাসাবো, ওর দুষ্টুমি দেখে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছিল। আর ওর সামনে ক্যামেরা ধরলে এইভাবে হাঁ করে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। বাবুকে ওর মানির কাছে একটু দিয়েছি। আর এই যে চিড়েটা আমি হালকা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ভিজে গিয়েছে। এবার দই আর বাতাসা দিই, কিন্তু বাতাসাটা আজকে শেষ হয়ে গিয়েছে, সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি। ব্যাস ভালো করে মিক্সড করে খেয়ে নেব। এত ভালো লাগে আমার, মানে কি বলবো, প্রায় 1 সপ্তাহ ধরে আমি এই একই ব্রেকফাস্টই করছি। আমার বাবা তো আরও এর সাথে মিষ্টি দিয়ে খায়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। মিষ্টি, আম এইসব দিয়ে বাবা, বোন এরা খায়, কিন্তু আমার এইভাবে সিম্পলটাই খেতে ভালো লাগে। আর গোটা গরমকাল মানেই আমাদের বাড়িতে টক দই। আমরা ব্রেকফাস্টে, তারপর লাঞ্চে, মানে আমরা টক দই খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর এইটিকে দেখো, এও হয়েছে পুরো আমাদের মতনই, টক দই খেতে এও খুব ভালোবাসে। যদিও ডাক্তাররা বলে থাকেন যে 1 বছর পর্যন্ত বাচ্চাকে গরুর দুধ দেওয়া যায় না, কিন্তু 6 মাস বয়স থেকেই টক দইটা দেওয়া যেতেই পারে। কিন্তু আমি দিই না, কারণ ওয়েদারের এখন একদমই ঠিক না। আর যদিও আমি যখন থেকে ওকে দই খাওয়াবো ভেবেছি বাড়িতে বানিয়ে খাওয়াবো। আর আমরা আমুলের কেনা দইটাই খাই, কারণ আমাদের বাড়িতে বানানো টক দইটা একদমই ভালো লাগে না, কারণ কেমন একটা স্মেল করে। আর ওকে খাওয়াতেও ইচ্ছে করছে, কিন্তু এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে তাই বাবুকে একদমই দেওয়া যাবে না। এখন ওই বিকেল 5:30 মতন বাজে, আমি একটু ছাদে এসেছি। আর এদিকে আমার বেটুকে দেখো, ওর মামু আর মানিদের সাথে কিভাবে ঘুরু করছে। ঘুরতে পেলে মেয়েটার আমার আর কিচ্ছু লাগবে না। ঘুরতে পেলে দেখো মাম্মামকেও ভুলে গিয়েছে, এমনিতে মাম্মাম ছাড়া এক ফোঁটাও থাকতে চায় না, আর মাম্মামকে ছাড়াই দিব্যি ঘুরে বেরোচ্ছে। ওর জীবনে সব থেকে কষ্টকর হচ্ছে খাওয়া, আর সব থেকে আনন্দদায়ক হচ্ছে ওর ঘুরু করা। ঘুরতে পেলে ওর আর কিচ্ছু লাগবে না।
এই জন্যই বর্ষাকালটা আমার একদমই ভালো লাগে না। রাস্তাঘাট সমস্ত কিছু কেমন নোংরা নোংরা লাগে। ছাদ থেকে ভিডিও করছি, রাস্তায় জল জমে আছে, মানে কেমন যেন একটা লাগছে, একদমই ভালো লাগছে না। গাছপালা চারিদিকে হয়ে মানে কেমন যেন একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। কতদিন যে সূর্যের মুখ দেখিনি কে জানে। বেটুকে ওপর থেকে ডাকছি, দেখি বেটু বুঝতে পারে নাকি আমার গলা। বেটু আরেকটু আরেকটু এখানে পাগল। কি করছো তুমি? কি করছো তুমি? তোমরা যারা ভিডিওটা দেখলে একবারও কি মনে হয়েছিল যে বাচ্চাটার আর একটু পরে এতটা শরীর খারাপ হতে পারে? এখন ওই 8:30 পৌনে 9টার মতন বাজে, হঠাৎই বাচ্চাটার গা এত পরিমাণ গরম লাগলো। আমি ড্রেসটা চেঞ্জ করব, সেই সময় দেখি গাটা মানে পুরো পিঠটা পুড়ে যাচ্ছে, এত গরম, আর মাথাটা। সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে জ্বর চেক করলাম, প্রথমে 102, তারপরে সঙ্গে সঙ্গে 103। মাথা তো একদমই কাজ করছিল না। বাবা মা বাড়িতে ছিল না, একটু দরকারে বাইরে গিয়েছিল। বাবা মাকে যে ফোন করে জানাবো সেটাও আমার মাথায় ছিল না। বোন আমি কোনো রকমে রেডি হয়ে আমরা যে ডক্টরকে দেখাই ওনার চেম্বারে মাম্মামকে নিয়ে যাই, কিন্তু উনি চেম্বারে ছিলেন না। তখন ইনি সত্যি ভগবানের দূত হিসেবে আমার কাছে আসে। ইনি হলেন আমাদের পূর্ব মেদিনীপুরের সবথেকে বড় যিনি শিশু ডাক্তার, ওনার অ্যাসিস্ট্যান্ট। উনি এখন আমাদের মহিষাদলে আরেকটা কোন জায়গায় বললেন চেম্বার খুলে বসেন আর কি। মাত্র 50 টাকা ওনার ফিস। আর সত্যি মধ্যবিত্ত আর গরিব মানুষদের কাছে উনি সত্যি ভগবানের মতনই। আমি বাবার বাড়িতে আসার পরে এনার নামে শুনেছি, কিন্তু তখন আমি অতটা গ্রাহ্য করিনি। আর আমি মানে হেওই করেছি এক প্রকার, যে 50 টাকা নেয়, তার উপরে ডাক্তার নয়, অ্যাসিস্ট্যান্ট, সেবা কেমন ওষুধ দেয় না দেয়। কিন্তু আজকে ভাগ্যের পরিহাস দেখো, আমার এই এত বড় যে বিপদে উনিই আমার পাশে ছিলেন পুরোটাই, আর ওনার ওষুধ খেয়েই আমার বাবু সুস্থ হয়েছে। সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধু ডিগ্রি থাকলে হয় না, এক্সপিরিয়েন্সের জোরে অনেক অসাধ্য সাধন করা যায়। আর মানুষ হিসাবে ইনি সত্যি খুব ভালো। আমার বাবুর মানে ডাক্তার দেখিয়ে আসার পরে 12টার সময় বাবুর 105 জ্বর। তখন আমি প্যারাসিটামলটা খাওয়াই, তারপরে কি করব খুঁজে না পেয়ে ডক্টরকে ফোন করি। প্রথমে উনি ফোনটা রিসিভ করেনি, হয়তো ঘুমিয়েই গিয়েছিলেন। তারপরে 12টা 15 দিকে উনি আবার আমাকে কল ব্যাক করেন। কল ব্যাক করার পরে বললেন যে উষ্ণ গরম জলে বাবুর গা মুছিয়ে দিতে, বা তার আগেই আমার মা বাবুর মাথা ধুইয়ে দিয়েছিল। তো উনি বললেন যে মাথা ধোয়ানোটা ঠিক না, ঠান্ডা লেগে গিয়ে আরও জ্বর আসতে পারে। বাচ্চার যদি আরও জ্বর আসে 6 ঘন্টার আগে তো প্যারাসিটামল দেওয়া যাবে না, তখন ওইভাবে উষ্ণ গরম জল টাওয়ালে ভিজিয়ে গাটা মুছিয়ে দিতে বললেন। উনি একটাই মেডিসিন লিখে দিয়েছিলেন, বাদবাকি ক্যালপল আর একটা সর্দি কাশির আমার মেডিসিন ছিল, আমি সাথে করে ওগুলো নিয়ে গিয়েছিলাম। উনি বললেন এগুলো ভীষণই ভালো ওষুধ, এগুলোই খাওয়ালেও ঠিক হয়ে যাবে। তার সাথে উনি আরেকটা মানে 3টে ওষুধ বাবুকে প্রায় 1 সপ্তাহ খাওয়াতে বলেছিলেন। আর আমি যে ওষুধগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো আমরা উড়িষ্যায় যে আমি বাবুকে যে ডাক্তার দেখাই উনিই লিখে দিয়েছিলেন। বাচ্চাটাকে দেখে একবারও মনে হচ্ছে যে ওর 103-4 জ্বর। ডক্টরবাবু টেথোস্কোপ ধরে টান মারছে। এইখানে দেখো না, ওয়েটটা মাপানোর জন্য বসানো হয়েছে, ওখান থেকে উঠবে না। আজকে আমাকে সবাই ধোকা দিচ্ছে। আমার পছন্দের থার্মোমিটার 2-4 বার জ্বর মাপার পরে এই যে লো ব্যাটারি, যাকে এতদিন অবহেলা করেছি, এই যে এই থার্মোমিটারটা আজকে এই আমাকে সাথ দিল। কালকে তো সারা রাত্রি ঘুমোইনি, আমি আর মা দুজনেই রাত জেগেছি। আসলে ভয় করছিল যে বাচ্চাটা রাত্রেবেলায় বারবার আমি আর মা উঠে উঠে জ্বর চেক করছিলাম, নাকে নজল ড্রপ দিচ্ছিলাম। মাঝখানে তো রাত্রেবেলায় উঠেছিল ওই 2:30টার দিকে, ওর নাক বন্ধ হয়ে গিয়েছিল, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। বাবা আমি মা সবাই মিলে ওকে কোনোরকম একটু ভুলিয়ে ভালিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি। আর এই যে ওষুধটা এখন, এটা দিনে একবারই দিতে বলেছে, 2.5 ml। ওই ওষুধটাই এখন ওকে খাওয়াবো, আমি না মা খাওয়াবে। মা আজকে দোকানে যায়নি, এটা হচ্ছে পরের দিন সকালে। ওই দিন রাত্রে তো আর ভিডিও করিনি, পরের দিন সকালও না, এখন দুপুরবেলা। আজকে ও সারাদিন ব্রেস্ট ফিডিংই করছে, ওকে কোনো সলিড খাবার দিচ্ছি না, কারণ মা বলল বাচ্চাটার শরীরটা ভালো না, তার উপর ওকে কেউই আমরা কাঁদাতে চাইছি না। কিন্তু ওষুধটা তো কিছু করার নেই, ওষুধটা তো খাওয়াতেই হবে বলো। সেই জন্য মা জোর করে ওষুধটা খাইয়ে দিচ্ছে। আর ওষুধটা না আমি খেয়ে দেখেছি ভীষণ তেতো। শুধু যে মেডিসিন তা না, কোনো খাবার ওকে দেওয়ার আগে আমি আগে টেস্ট করে দেখি তার টেস্টটা কেমন, তারপরে আমি আমার বাচ্চাকে খাওয়াই। আর আজকে মাই ওকে সারাদিন দেখেছে। আজকে সকালবেলায় ওর জ্বরটা আসেনি, কিন্তু ওই 10টার দিকে ওর আবার জ্বর এসেছিল 104। প্যারাসিটামল খাইয়ে দিয়েছে মা।
তারপরে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে পড়েছে। আর ডাক্তার আজকে স্নান করাতে বারণ করেছে, সেই জন্য স্নান, গা মোছা মানে কিছুই বারণ করেছে ওকে। তো আজকে সেরকম কিছুই করায়নি। আর মা আছে বলে তাও একটু রেহাই, না হলে আমি যে একা কি করতাম কে জানে। এর আগে বাবুর কোনো দিনও ঠান্ডা লেগে বা অন্য কোনো কারণে জ্বর হয়নি। জ্বর হয়েছিল ওই ভ্যাকসিন নেওয়ার কারণে, তখন ওই একবার কি দুবার প্যারাসিটামল খাওয়ালেই ঠিক হয়ে যেত। কিন্তু এটা যেহেতু ভাইরাস জ্বর, এটা কিছুক্ষণ মানে 6-7 ঘন্টা ছাড়া ছাড়াই জ্বরটা আবার আসছে। আর এই যে জিভটা মা একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ জিভটা না খুব সাদাও হয়ে গিয়েছে। তারপরে ওষুধটা খাওয়ার পরে ও খুব ঘ্যান ঘ্যান করছে, মানে তেতো তো ওর অস্বস্তি করছে, কান্না করছিল। সেই জন্য মা বলল কি জিভটা পরিষ্কার করে দিই, তাহলে যদিও একটু ঠিক হয়। আর এই যে দেখো না, কেঁদে কেঁদে কীরকম চোখ ঠোঁট সব লাল করে ফেলেছে। আর ওর ঠোঁটটা না যবে থেকে জ্বর হয়েছে আরও যেন কেমন লাল টাইপের হয়ে যাচ্ছে। কালকে রাত থেকে আমাদের বাড়িতে কেউই ঠিকঠাক করে খাওয়া দাওয়াও করিনি, কারোরই মন মেজাজ ভালো নেই। আসলে ছোট বাচ্চার কিছু হলে বাড়ির কারোরই কিছু ভালো লাগে না। সেই জন্য আজকে বাবাও কাজে যায়নি, বাবুর জন্য সবারই খুব চিন্তা হচ্ছে। আসল কথা কি, আমাদের শরীর খারাপ হলে আমরা বলতে পারি, কিন্তু এরা তো ছোট বাচ্চা, এদের কষ্টটা তো এরা বলতে পারে না। আর আমার বাবু যেহেতু মানে ভীষণই ছটপট করে হাসি খুশি একটা বাচ্চা, সে যদি এরকম চুপচাপ হয়ে যায়, ঝিমিয়ে যায়, দেখতে এত খারাপ লাগে। শুধু যে আমার বাচ্চার শরীর খারাপ হয়েছে তা না, ওই ওয়েদারটার জন্য ঘরে ঘরে সবাই অসুস্থ, সবার জ্বর। কিছুদিন আগে আমার বাবার জ্বর হয়েছিল, এখন বাবু, বোনের আবার আজকে সকাল থেকে মাথার যন্ত্রণা করছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।